শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার পরিচয়, আমি রত্নারানী দাস, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, কান্দি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা, যশোর। তো শিক্ষার্থী, আমি আজ আবার অনেক দিন পর তোমাদের জন্য একটি ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। গতদিন আমরা মৌলের কক্ষপথে বা পরমাণুর কক্ষপথে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হয়, অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে একের পর এক বিন্যস্ত হয় সে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমাদের ইলেকট্রন বিন্যাসের অল্প কিছু আলোচনা ছিল। পারমাণবিক সংখ্যা 10 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ে সেখানে আলোচনা হয়েছিল। আজকে আমরা এর পরবর্তী ইলেকট্রন বিন্যাস গুলো নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথমেই আমরা দেখব সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এখন আমরা গতদিন দেখেছিলাম যে আমাদের প্রাথমিকভাবে আসে1s2 2s2 2p6, এরপরে আসে 3s1, এরপরে দেখো আসে 3s1। তার মানে দেখো এখানে গুণে দেখো ইলেকট্রন সংখ্যা 11টি আছে, আবার পারমাণবিক সংখ্যাও দেখো 11, ইলেকট্রন সংখ্যাও আছে 11টি। আচ্ছা, এরপরে এখানে 3s এ একটা ইলেকট্রন প্রবেশ করেছে। এর পরবর্তী ইলেকট্রন বা এর পরবর্তী মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। এখন ওপাশে 3s1 ছিল। এরপরে আমরা প্রাথমিকভাবে দেখি 1s2 2s2 2p6 3s2, অর্থাৎ এর পরবর্তী ইলেকট্রনটি এই s অরবিটালে আসে। আচ্ছা, এরপরে আছে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13। আচ্ছা, এখানে দেখো 1s2 2s2 2p6 3s2, এই পর্যন্ত দেখো 3s2। এখন s অরবিটালে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। আচ্ছা, তাহলে এই s অরবিটালটা পূর্ণ হয়ে গেল। এর পরবর্তী ইলেকট্রন আসবে p অরবিটালে, এখানে হবে 3p1। আচ্ছা, এরপরে দেখো এর পরবর্তী মৌল বা ধাতু বা উপধাতু দেখো সিলিকন। সিলিকনের ইলেকট্রন বিন্যাস এসো আমরা দেখি। 1s2 2s2 2p6 3s2 3p2।
এরপরে দেখো আসে ফসফরাস, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। এখানে আসে 1s2 2s2 2p6 3s2 3p3। এরপরে দেখো আসে, আচ্ছা এরপরে আসে সালফার। সালফারের হচ্ছে পারমাণবিক সংখ্যা 16। 1s2 2s2 2p6 3s2 3p4। আচ্ছা এরপরে দেখো সালফার, সালফারের পরে আছে কি আমাদের ক্লোরিন। ক্লোরিনের আছে 17 পারমাণবিক সংখ্যা। এখানে আছে 1s2 2s2 2p6 3s2 3p5। আচ্ছা এরপরে আছে পরবর্তী মৌল আছে আর্গন। আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। 1s2 2s2 2p6 3s2 3p6। আচ্ছা এখানে 11 থেকে 18 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখা যাচ্ছে। তো এখানে দেখো পি অরবিটাল, পি অরবিটালে 6টি ইলেকট্রন চলে এসেছে, তার মানে পি অরবিটাল পূর্ণ। অর্থাৎ পি অরবিটালে থাকতে পারে কি 6টি ইলেকট্রন। এখন এই পি অরবিটাল পূর্ণ। এর পরবর্তীতে যে ইলেকট্রন আসবে সেটি কিন্তু আর পি অরবিটালে অবস্থান করতে পারবে না, পরবর্তী অরবিটালে গমন করবে। এখন এই যে পরবর্তী শক্তি স্তর বা অরবিটাল কোনটি হবে সেটি এখন আমরা দেখব। এখানে দেখো স্বাভাবিকভাবে আমাদের মনে হবে যে এখানে 3s আছে, 3p আছে, এবার এরপরে হয়তো 3d আসবে। এখানে একটু বোঝার আমরা দেখি, এখানে আছে আর্গন। আর্গনের পরবর্তী মৌল পটাশিয়াম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। আচ্ছা এখানে দেখো ওয়ান এস টু 2s2 2p6 3s2 3p6। এবার এরপরে এখানে কিন্তু 3d আসবে না, 3d না এসে আসবে হচ্ছে 4s 4s1। আচ্ছা এখানে কেন 4s আসে এটা আমরা একটু দেখব। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা একটু দেখে নিই। 4s এর ক্ষেত্রে এখানে দেখো n সমান আছে কত 4,
আর এখানে আছে এস, এস এর জন্য এল সমান আছে 0। সুতরাং আমরা যদি এই অরবিটালের শক্তি হিসাব করি তাহলে n প্লাস l সমান হচ্ছে 4 প্লাস 0 অর্থাৎ 4। আবার এখানে আমরা 3d অরবিটালের ক্ষেত্রে n সমান হচ্ছে 3, এরপরে l সমান হচ্ছে কত 2। সুতরাং n প্লাস l সমান হচ্ছে 3 প্লাস 2 অর্থাৎ 5। অর্থাৎ দেখো এনার্জি অফ 4s অরবিটাল is less than energy of 3d অরবিটাল। এদিকে এনার্জি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এনার্জি 4s অরবিটালের এনার্জি কম, 3d অরবিটালের এনার্জি বেশি। আমরা জানি ইলেকট্রন সাধারণত কম শক্তি সম্পন্ন অরবিটালে থাকতে স্থিতিশীলতা প্রদর্শন করে, অর্থাৎ কম শক্তি সম্পন্ন অরবিটালে থাকলে তারা একটু আরামে অবস্থান করতে পারে। আচ্ছা, আচ্ছা এরপরে আমরা দেখি এর পরবর্তী মৌল ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা দেখি। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। এবার এখানে 4s অরবিটালও পূর্ণ হয়ে গেল। এরপরে আসবে 21 অর্থাৎ স্ক্যান্ডিয়াম। এরপরে আসবে স্ক্যান্ডিয়াম। এখানে 4s2 এর পর থেকে, আচ্ছা প্রথম থেকে আমরা দেখি 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে ছিল 4s। আমরা 4sটা আগেই লিখি, যখন আমরা আগেই লিখেছি। এবার আসবে 3d, তাহলে পরবর্তী ইলেকট্রন কি আসবে 3d তে। আচ্ছা স্ক্যান্ডিয়াম। এরপরে আসবে টাইটেনিয়াম। টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 22। এখানে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে আছে 4s2 3d2। আচ্ছা এরপরে আছে ভ্যানাডিয়াম 23 পারমাণবিক সংখ্যা। এখানে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d3। আচ্ছা এরপরে দেখো আছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24।
আচ্ছা, এরপরে দেখো 24 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d। আচ্ছা, এখানে দেখো আমি কিন্তু 4s2 লিখেছি, তাহলে হিসাব মতো এখানে 3d 4 আসে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটি হচ্ছে দেখো আমরা জানি যে s অরবিটালে ইলেকট্রন থাকতে পারে দুটি। এরপরে এখানে আমি কি দেখাই, s অরবিটালে ইলেকট্রন থাকে দুটি, p অরবিটালে ইলেকট্রন থাকে 6টি, d অরবিটালে ইলেকট্রন থাকে 10টি। এখন এখানে দেখো 4টি আছে ইলেকট্রন, তাহলে পূর্ণ হয়নি, অর্ধপূর্ণ হয়নি। অর্ধপূর্ণর চেয়ে একটা ইলেকট্রন কম আছে, কিন্তু এর পাশে যে অরবিটালটা আছে এখানে দেখো 4s2, তার মানে এই অরবিটালটি পূর্ণ, কিন্তু এটি আবার অর্ধপূর্ণ। কিন্তু এই অরবিটালগুলো এই বিষয়টি আসলে মেনে নেয় না যে আমার কাছে খুব কম পরিমাণ ধন সম্পত্তি আছে, কিন্তু আমার পাশে যে আছে তার কাছে আছে পূর্ণ, আমার কাছে অর্ধপূর্ণও নেই। এটা তারা আসলে মেনে নেয় না। এই জন্য এইখান থেকে একটি ইলেকট্রন লাফ দিয়ে এখানে চলে আসে বা 3d অরবিটালে চলে যাবে। এই জন্য ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 3p6 3s2 3p6 4s2 3d5। আচ্ছা, এর পরবর্তী ইলেকট্রন বিন্যাসগুলো এভাবেই হবে। আবার যখন আসবে কপার তখন এই একইভাবে হবে, শুধু এখানে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s, আর এখানে আমি 3d লিখি। তো এখানে দেখো 10 হয়ে যাবে আর এখানে আসবে 1, অর্থাৎ এখানে 9 হওয়ার কথা, কিন্তু 9 না হয়ে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, যে এখানে 10 হবে। এই দুটোই ছিল ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। আর এখানে একটি যে কপার, এই তিনটি ছিল ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম, সেগুলো আমি আলোচনা করে দিলাম। আচ্ছা, পরবর্তী এগুলো সব ঠিক থাকবে। এখানে হবে 4s2 3d10, অর্থাৎ এই 29-এর পরে যে ইলেকট্রনটি আসবে সেটি আবার 4s এ প্রবেশ করবে, এখানে যেমন হয়েছিল। এরপরে অর্থাৎ যখন ম্যাঙ্গানিজ যখন আসবে তখন এগুলো সবই ঠিক থাকবে। এখানে হবে 4s3d। আচ্ছা, এখানে কিন্তু 1 হবে, এখানে 1 হবে, এখানে 3d5। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে ম্যাঙ্গানিজের, এর পরবর্তীগুলো ঠিক থাকবে, তারপরে এখানে আবার এরকম। এগুলোই ছিল ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। তো আশা করছি তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো বা কিছু বুঝতে পেরেছো। তোমরা এগুলো পরবর্তী মানে ইলেকট্রন বিন্যাসগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আর ভুল হবে না। আর পড়াশোনার সাথেই থেকো, ভালো থেকো। আচ্ছা, আজকের মতো শুভরাত্রি।